দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক ও সাংবাদিক শান্তা মারিয়ার কাছে। আপা, আবার ফিরে এলাম আপনার কাছে। যে বিষয়টি শুরুতেই জানতে চাইব যে আমাদের যিনি ভীষণ প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার আপনি যেহেতু নাতনি, সেই জায়গা থেকে আজকের দিনটিতে তাকে নিয়ে যদি শুরুতেই দুটো লাইন আপনি বলতেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামটি উচ্চারিত হলেই যে শব্দটি, যে কথাটি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে মা, মাতৃভাষা, মাতৃভূমি প্রত্যেক মানুষের পরম শ্রদ্ধার বস্তু। এই যে নিজের মাতৃভাষাকে ভালোবাসার কথাটা, এটা তিনি আমাদের কাছে প্রথম তুলে ধরেন। এবং তিনি মূলত একজন দার্শনিকই বলা যায়, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন এতগুলো বছর ধরে। আজকে বাংলা ভাষার জন্য আমরা যতখানি এই মমত্ববোধটা লালন করি, আজকে হয়তো তার কারণেই। তো সেই জায়গা থেকে শুরুতেই যদি আপনার কাছে আমি জানতে চাই যে একদম আপনি তো তাকে দেখতে পাননি, কারণ আপনার জন্মের আগেই তিনি পরলোক গমন করেছেন। তো সেই জায়গা থেকে তার সম্পর্কে আপনি জানা শুরু করেছেন কবে থেকে? ছোটবেলা থেকেই জানা শুরু করেছি, কারণ আমার বাবা এবং আমার মা সবসময় তার কথা বলতেন, তার আদর্শ তুলে ধরতেন। এবং একটি কথা আমার বাবা বলতেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উদাহরণ দিয়ে, যে তিনি 18টি ভাষায় যিনি সুপণ্ডিত এবং 18টি ভাষায় তিনি মাতৃভাষার মতো বলতে পারেন। আচ্ছা। সেই মানুষটি কিন্তু সবচেয়ে ভালোবাসেন নিজের মাতৃভাষা বাংলাকে, এবং সমস্ত ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে এবং বিশেষ করে লেখাপড়া এবং অন্য ক্ষেত্রে, জ্ঞান চর্চার ক্ষেত্রে তিনি মাতৃভাষার যে প্রয়োজনীয়তা সেটা তুলে ধরেছেন। এই জন্য আমার বাবা বলতেন যে তুমি যেখানেই যাও, যত দূরে যাও, যেখানেই থাকো, যে দেশেই থাকো, কখনো ভুলে যাবে না যে তুমি বাঙালি, তোমার মাতৃভাষা বাংলা এবং বাংলা ভাষার প্রতি তোমার সবচেয়ে বেশি এবং মাতৃভূমির প্রতি সবচেয়ে বেশি দায়বদ্ধতা রয়েছে। তার নাতনি হিসেবে কি আপনার মধ্যে গর্ববোধ কাজ করে? অবশ্যই একটা গৌরববোধ তো নিশ্চয়ই রয়েছে, তবে তিনি তো শুধু আমাদের পরিবারের সম্পদ নন, দেশের সম্পদ, দেশের রাষ্ট্রীয় সম্পদ, সম্পদ, জাতীয় সম্পদ। এবং তিনি, আমার মনে হয় যে পুরো জাতি তাকে নিয়ে গৌরববোধ করে যে তিনি বাংলা ভাষার, বাংলা মায়ের একজন কৃতি সন্তান। নিজের মাতৃভাষাকে তো অবশ্যই আমি শ্রদ্ধা করব, পাশাপাশি উনি যেহেতু 18টি ভাষায় সমানভাবে দক্ষ ছিলেন, অন্যান্য ভাষার প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হওয়া যায় সেই বিষয়টিও মনে হয় উঠে আসে আমাদের কাছে। অবশ্যই তিনি একইভাবে যে অন্য ভাষার প্রতি, অন্য সংস্কৃতির প্রতিও শ্রদ্ধাশীল হওয়া যায়, পাশাপাশি নিজের সংস্কৃতির প্রতি কিন্তু শ্রদ্ধাবোধ করা যায়। এবং তার একটা উক্তি আমি এখানে স্মরণ করতে চাই, যে তিনি বলেছিলেন যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এই যে বাঙালির যে জাতীয়তা বোধ, এই যে বাঙালি জাতি হিসেবে গৌরব বোধ করা এবং এই ভূখণ্ডের অধিবাসী হিসেবে গৌরব বোধ করা, সেটা কিন্তু নতুন প্রজন্মের কাছে তিনি আমাদের বাতিঘর হিসাবে, আদর্শের দিশা হিসাবে তার আদর্শকে আমাদের তুলে ধরা উচিত। জি, আপনি তার আদর্শকে আসলে কতটুকু বা কিভাবে ধারণ করেন? তার গল্প শুনে নিশ্চয়ই আপনি অনেক কিছুতে আসলে প্রভাবিত হন, ইভেন আপনার লেখাতেও সেই বিষয়গুলো অনেকখানি চলে আসে। আমার লেখায় চলে আসে, আমার পেশাতেও চলে আসে। এবং এখানে আমি একটু জানাতে চাই যে আমি যখন চীনে একটি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শেখাতাম এবং বিদেশি তরুণ তরুণী, তাদের কাছে আমি বাংলা ভাষার ইতিহাস, বাংলা ভাষার গৌরব, বাংলা ভাষা আন্দোলনের কথা, আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা যখন বলতাম, তখন আমার কাছে মনে হতো যে আমার শ্রেণীকক্ষে যেন অদৃশ্যভাবে উপস্থিত আছেন আমার পরিবারের, আমার দাদা, আমার বাবাও ভাষা সৈনিক ছিলেন, কমরেড মোহাম্মদ তকিউল্লাহ। তো তারা যেন উপস্থিত আছেন এবং আমাদের ভাষার আন্দোলনের শহীদরা, ভাষা সৈনিকরা এবং মুক্তিযোদ্ধারা, শহীদ মুক্তিযোদ্ধারা, বীর শ্রেষ্ঠরা, তারা যেন আছেন এবং তারা দেখছেন যে আমরা আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষার গৌরবকে বিদেশিদের কাছেও পৌঁছে দিচ্ছি। ব্যক্তি জীবনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেমন ছিলেন? উনি তো অনেক, আমি যেটা শুরুতেই বলছিলাম যে জ্ঞান তাপস ছিলেন, উনি বই পড়ার অনেক ভক্ত ছিলেন। পরিবারকে কি সময় দিতেন উনি? পরিবারকে সময় তো দিতেন, কিন্তু আসলে এতটা জ্ঞান চর্চা যিনি করেন, তার তো জীবনের অধিকাংশ সময় জ্ঞান চর্চাতেই কেটে যায়। এবং তার বাড়িতে বিশাল লাইব্রেরি ছিল, বিরাট বইয়ের সংগ্রহ। এবং তিনি অধিকাংশ সময়, এটা আমি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে শুনেছি, যে পরিবার মানে উনি অধিকাংশ সময় তার নিজের লাইব্রেরিতে পড়াশোনায় নিমগ্ন থাকতেন এবং হ্যাঁ, ধার্মিক ছিলেন। এবং তার সাথে পাশাপাশি তিনি বিভিন্ন অনুষ্ঠানে, যেমন রবীন্দ্র জয়ন্তী,
বা নজরুল জয়ন্তী উৎসব, এই অনুষ্ঠানগুলোতে কিন্তু তিনি আবার যোগ দিতেন। এবং কেউ যদি তাকে ডাকতো যে আমাদের সভায় আজকে আসবেন, বা এমনকি আমাদের স্কুলের একটা অনুষ্ঠান হবে সেখানে আসবেন, তিনি কিন্তু আবার সেখানে যেতেন। তিনি বলতেন যে যারা আমার কথা শুনতে চায়, আমি যত কষ্টই হোক, যত দূরেই হোক, আমি সেখানে যাব। বৃদ্ধ বয়সে তিনি এসব জায়গায় যেতেন এবং কেউ নিমন্ত্রণ করলে সেই নিমন্ত্রণ তিনি রক্ষা করার চেষ্টা করতেন। আবার নিজের ছেলেদের, নাতি নাতনিদেরও কিন্তু তিনি তার আদর্শের কথা বলতেন। তাকে নিয়ে, মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে, আপনার দাদাকে নিয়ে আপনি তো একটি বই লিখেছেন, সেই বইটিতে মূলত কি ধরনের বিষয়গুলো উঠে এসেছে? নতুন প্রজন্মের যারা, তাদের জন্য সংক্ষেপে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনী খুব সহজ ভাষায় লেখা হয়েছে। তিনি কি ভালোবাসতেন, তিনি যে বই পড়ার প্রতি, জ্ঞান চর্চার প্রতি বিশেষ করে, এখানে একটা তার নিজের নামকরণ, নিজেকে নিজে তিনি যে নামকরণ করেছিলেন সেটা বলেছিলেন তিনি হচ্ছেন জ্ঞানানন্দ স্বামী। কারণ জ্ঞান লাভ করলে তার আনন্দ হয় এবং তিনি সবসময় ভাবতেন যে যদি তিনি আরো দীর্ঘ জীবন লাভ করেন তাহলে তিনি যেন পড়তে পারেন। আপনার লেখার মধ্যে তার প্রভাবটা পড়ে কিনা, সেই শব্দ চয়ন বলি বা অন্যান্য যে কোনো লেখার ধরনের কথা বলি? লেখার মধ্যে আসে, যেমন আমার কবিতাতেও আসে। তিনি তো চর্যাপদ নিয়ে প্রথম গবেষণা করেছিলেন, যে চর্যাপদের কবিদের পরিচয় তুলে ধরেছিলেন। আমার বইতেও কিন্তু কবি মীননাথ, যিনি চর্যাপদের প্রথম কবি, তার কথা এসেছে এবং বাংলা ভাষা, বাংলা সাহিত্যের কথা, আমাদের শিকড়ের গল্প, আমাদের শিকড়ের কথা, আমাদের ইতিহাস ঐতিহ্যের কথা। কারণ বাঙালি জাতি তো মাত্র কয়েক দিনের নয়, বাঙালি জাতি বহু পুরনো, 4000 বছরের ইতিহাস রয়েছে আমাদের। আমাদের যে 4000 বছরের ইতিহাস রয়েছে সেটা কিন্তু আমার লেখায়, আমার কবিতায় হোক, আমার গল্পে হোক এবং আমার প্রবন্ধে হোক, সেটা সবসময় উঠে আসে। আপনি তো নিশ্চয়ই অনেক স্মৃতির কথা শুনেছেন, আপনার বাবার কাছ থেকে অনেক গল্প নিশ্চয়ই শুনেছেন তার সম্পর্কে, কয়েকটি যদি আজকে আমাদের সাথে শেয়ার করতেন। গল্পগুলো তার জ্ঞান চর্চা নিয়ে, যেমন একটি গল্প তো খুব অনেকেই জানেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আটকা পড়েছিলেন। কেন? যে বিশ্ববিদ্যালয়ে তিনি যখন পড়াশোনা করছিলেন লাইব্রেরির ভেতরে, কখন সন্ধ্যা হয়ে গেছে এবং কখন লাইব্রেরি বন্ধ হয়ে গেছে সেটা তিনি খেয়ালই করেননি, মানে এতটা নিমগ্ন ছিলেন। আরেকটি ঘটনা, যে আমাদের বেগম বাজারের বাড়িতে একবার আগুন লেগেছিল এবং আগুন লাগার পরে সাথে সাথে এটা নিভিয়ে ফেলা হয়েছিল, কিন্তু দুইজনে দুই রকম ভাবে আলোচনা করছিলেন। আমার দাদি, তিনি বলছিলেন যে যদি আগুনটা বেশি হতো তাহলে আমার কাছে যারা, আমার দাদির কাছে অনেকেই মহল্লার তাদের মূল্যবান জিনিস গচ্ছিত রাখতো আমানত হিসাবে। তিনি বলতেন যে আমার আমানতগুলো তো নষ্ট হয়ে যেত। তো দাদা বললেন যে হ্যাঁ, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ আমার লাইব্রেরি যদি পুড়ে যেত তাহলে কি হতো। মানে অনেক বই আছে যেগুলো আর কোনো দ্বিতীয় কপিও নেই। তো তিনি আসলে সব ক্ষেত্রে, আমি তার জীবনের যে কথাগুলো শুনেছি আমার বাবার কাছ থেকে, সব ক্ষেত্রেই তিনি জ্ঞান চর্চা এবং সত্যবাদিতাকে খুব গুরুত্ব দিতেন। আরেকটা জিনিস হচ্ছে প্রগতিশীলতাকে তিনি খুব তুলে ধরতেন। যেমন আমার বাবা যখন বামপন্থী আন্দোলনে ছিলেন, ভাষা আন্দোলনের সময় 1948 সালে, সেটা 48 সালের ভাষা আন্দোলনের পর 1951 সালে তিনি গ্রেপ্তার হন কমিউনিস্ট পার্টির কাজের জন্য এবং 5 বছর জেলে ছিলেন। তো আমার দাদাকে অনেক পুলিশ বারবার এসে বলেছে যে আপনার ছেলে দেশদ্রোহী, এবং তাকে মুচলেকা দিয়ে তার সঙ্গী সাথীদের নাম প্রকাশ করতে বলেন, ছেড়ে দেব। কিন্তু আমার দাদা বলতেন যে আমার ছেলে দেশদ্রোহী না, আমার ছেলে দেশপ্রেমিক, সে মানুষের মুক্তির জন্য কাজ করে। আমি তাকে অন্যায় করার অনুরোধ করতে পারবো না, তার কমরেডদের নাম প্রকাশ করার জন্য আমি তাকে বলবো না, কারণ সে যেটা ভালো মনে করবে সেটাই করবে এবং আদর্শের সাথে সে যেন কখনোই আপোষ না করে। তিনি নিজেও কিন্তু আদর্শের সাথে কখনো আপোষ করেননি। এই শিক্ষাটা আমাদের পরিবারের সকলের মধ্যে তিনি সঞ্চারিত করেছিলেন। আচ্ছা, এমন একজন ব্যক্তিত্ব যার জীবনে প্রাপ্তি অনেক, কিন্তু তারপরও কোনো আক্ষেপ কি ছিল, বা আপনাদের পরিবারের পক্ষ থেকে কোনো রকম কোনো আক্ষেপ কি আছে? আক্ষেপ নয়, তবে আমার নিজের একটা অনুরোধ রয়েছে হয়তো, যে আমাদের যে আধুনিক ভাষা ইনস্টিটিউট বাংলাদেশের, সেটা যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামে নামকরণ করা হয়, কারণ তিনি এদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ, বহু ভাষাবিদ এবং ভাষা চর্চার একজন পথপ্রদর্শক, তো তার নামে যদি আধুনিক ভাষা ইনস্টিটিউটের নামকরণ করা হয় সেটা হয়তো ভালো হবে এবং পাঠ্যসূচিতেও তার জীবনী, শিশুদের জন্য, কিশোরদের জন্য তার জীবনী অন্তর্ভুক্ত করা দরকার, যাতে আগামী প্রজন্ম
তার কথা জানতে পারে এবং তার দেশপ্রেমের আদর্শটাকে নিজের ভেতরে ধারণ করতে পারে। আপনার যেহেতু একটি লেখা বই আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে, এইটা ছাড়াও কি আর নতুন কোনো বই লেখার পরিকল্পনা আছে কিনা বা এখন লিখছেন কিনা? এখনো লিখছি এবং আরো বই প্রকাশিত হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শুধু নয়, আমাদের পরিবারের এবং ঢাকা শহরের জীবন নিয়ে আমার 2 খণ্ডে, আমি বেগম বাজারের মেয়ে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, দুটিতেই কিন্তু ঢাকার শহর, আমাদের জাতীয় মুক্তি আন্দোলন, ভাষা আন্দোলন, 90-এর গণ আন্দোলন এবং আমার নিজের জীবনের কথাও এবং যা দেখেছি সেই সময়কার 90 দশক, 2000 এবং 1970 সবকিছুই উঠে এসেছে এই দুটি বইতে। এবং এখনো আমি কাজ করছি, চীনা সাহিত্যের কে বাংলায় অনুবাদ করছি এবং আরো লেখার পরিকল্পনা রয়েছে এবং একটি উপন্যাসও লিখছি। অনেক রকম গল্প যেহেতু আপনার শোনা হয়েছে এবং তাকে নিয়ে লিখতে গেলে নিশ্চয়ই অনেক কিছু তো আসলে জানতে হয় আর অনেক কিছু পড়তে হয় বিশদভাবে। তো এই জানতে গিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কোন বিষয়গুলো আপনাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে, মানে ব্যক্তি হিসেবে এবং একই সাথে একজন তার নাতনি হিসেবে? তার ব্যক্তিত্বের যে দিকটি সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে তার সাহস এবং সত্যকে, মানে সত্যের পথে চলার আর নিজের আদর্শকে ধরে রাখার যে সাহসটি। যেমন তিনি যখন 1950 সালে ঢাকা শহরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, তিনি কিন্তু দৃঢ়ভাবে নিজের বাড়িতে আশ্রয় কেন্দ্র খুলে সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের আশ্রয় দেন এবং তিনি চকবাজারের জুমার সময় মসজিদে দাঁড়িয়ে তিনি খুতবা দেওয়ার সময় তিনি বলেন যে পৃথিবী, মানে কোনো ধর্মগ্রন্থেই, আমাদের কোরআনে তো নয়, কোনো ধর্মগ্রন্থেই নিরীহ নিরপরাধ মানুষকে হত্যার নির্দেশ দেওয়া নেই, থাকতে পারে না। এটা যদি কেউ বলে আমি আমার নাম পাল্টে ফেলবো এবং আমার বাড়িতে আমি আশ্রয় কেন্দ্র খুলেছি, আপনারা পারলে আমাকে প্রতিরোধ করুন। তার এই সাহসী বক্তব্যের পরে, যেটা ছিল আসলেই খুব সাহসীর কাজ, কারণ ওই সময় তিনি নিজেও ব্যক্তিগতভাবে আক্রান্ত হতে পারতেন, কিন্তু সেই সময় তিনি যে এই ভূমিকাটা, এই সাহসী ভূমিকাটা রেখেছিলেন, এটা আমাকে খুব মানে অনুপ্রাণিত করে। আরেকটি বিষয়, তিনি কিন্তু নারী অধিকারের কথাও বলে গিয়েছেন, বারবার বলেছেন যে নারীরা, তার উক্তির মধ্যে আছে যে নারীটা আমাদের সমাজের অর্ধাংশ, পুরুষ এবং নারী দুজনেই এই সমাজের মানে চালিকা শক্তি এবং নারীকে পিছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না, তাকে তার প্রাপ্য অধিকার দিতেই হবে। এবং নারী পুরুষ দুজনেরই জ্ঞান চর্চায় তিনি যে উৎসাহ দিতেন, এই বিষয়টা, মানে নারী অধিকারের পক্ষে যে কথা বলেছেন, সেটা আমার কাছে খুব ভালো লাগে। নতুন প্রজন্মের কাছে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে পৌঁছে দেবার জন্য বা তার সম্পর্কে জানানোর জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে বলে মনে করেন? তার উপরে গবেষণা হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও তাকে নিয়ে যদি গবেষণা চেয়ার সৃষ্টি করা যায়, তাকে নিয়ে গবেষণা হবে, তার জীবনী, তার আদর্শ এবং তার যে অবদানগুলো সেগুলো জাতির সামনে তুলে ধরা। যেমন আরও অবদান রয়েছে আমাদের ক্যালেন্ডার, আমাদের বর্ষপঞ্জি সংস্কারে, বাংলা বর্ষপঞ্জিকে আধুনিক করার কাজে তিনি এবং আমার বাবা দুজনেই অবদান রেখেছেন। তো এই অবদানগুলোকে জাতির সামনে আরও বেশি করে তুলে ধরার জন্য আসলে তাকে নিয়ে লেখালেখি, তার নামে হয়তো বৃত্তি প্রদান করা যেতে পারে এবং গবেষণা কেন্দ্র স্থাপন করা যেতে পারে। সেটা হলে নতুন প্রজন্ম তার আদর্শকে আরো বেশি করে জানতে পারবে। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের দিনে এসে আমাদেরকে সময় দেবার জন্য। সব শেষে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে। তিনি যে কথাটি বলেছিলেন, মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সম্মান করা, সবচেয়ে বেশি শ্রদ্ধার আমাদের এই 3টি বিষয়, এটা যদি আমরা স্মরণ রাখি আমাদের জীবনে এবং নিজের মাতৃভাষাকে ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসি, মাকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, তাহলে হয়তো আমরা জীবনে আরো এগিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ আপা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম, CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আবিষ্কৃত হলে সব সত্যই সহজ, কিন্তু আবিষ্কার করাটাই মূল কথা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।